আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। জাতীয় পতাকায় মুড়ে দেশে ফিরল ওসমান হাদির কফিন। মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। শাহবাগে দিনভর আগ্রাসন বিরোধী সমাবেশে জনতার ঢল। হাদির খুনিদের আইনের আওতায় আনার দাবি, আধিপত্যবাদ রুখে দেওয়ার প্রত্যয়। ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই, আজকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নাই। দেশ জুড়ে মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা। গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ, সবাইকে ধৈর্য ধরার আহ্বান সরকারের। প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত, বলছে কর্তৃপক্ষ। আমরা খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানালেন ডক্টর জাহিদ। তারেক রহমানকে গণসংবর্ধনার প্রস্তুতি, ট্রাভেল পাস সংগ্রহ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। মানুষের হাতে বানানো বন্দুকের গুলি লেগেছিল মানুষের কথা বলা শরীফ ওসমান হাদির। গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর পৃথিবী থেকে বিদায় নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। অবশেষে সন্ধ্যায় তার মরদেহ আসে দেশে। সেখানে মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাদিকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমঘরে। আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এদিনই জানাজা শেষে দাফন হবে তরুণ এই রাজনৈতিক নেতার। লাল সবুজের পতাকা মরানো কফিনে শরীফ ওসমান হাদির মরদেহ। দূরদেশ থেকে বিমানে চেপে হাদি যখন 56,000 বর্গমাইলের বাংলাদেশে, তখন তার বিদ্রোহী দেহ নিথর, নিস্তব্ধ। আরবিতে হাদি শব্দের অর্থ নেতৃত্বদানকারী। নেতৃত্ব গুণেই তিনি কথা বলেছেন মানুষের জন্য, যার মননে ছিল আপামর জনগণের ভাগ্য উন্নয়নের চিন্তা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ গ্রহণ করতে সরকারের উপদেষ্টা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা এসেছিলেন। অশ্রুসিক্ত চোখে সতীর্থকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ময়দানে কাউকে হারানোর আবেগকে। রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত কারো একক মরদেহ গ্রহণে সকল অংশীজনের এমন একাট্টা অবস্থান আগে দেখেনি বাংলাদেশ। এমন বাংলাদেশই তো চেয়েছিল এই জুলাই যোদ্ধা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তোলা হয় গাড়িতে। সুশৃঙ্খল বহরে শরীফ ওসমান চললেন 17 কোটি মানুষের দেশের সবুজের পথ ধরে। 6:17 গাড়িবহর বিমানবন্দর হয়ে পথ ধরল ঢাকার সেনানিবাসের দিকে। সেখান থেকে জাহাঙ্গীর গেট হয়ে আগারগাঁয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যখন পৌঁছায় ঘড়ির কাঁটায়, তখন 6:39। হাদি এখন হিমঘরের 4 দেয়ালে, কিন্তু তার সতীর্থরা পুরো বাংলাদেশকে জানিয়েছে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার। প্রতিবাদ মিছিলে তারা হাত উঁচিয়ে বলেছে, এভাবে মানুষ মারা চলবে না। রাষ্ট্রীয় শোকের দিন শনিবার হাদির মরদেহ নেওয়া হতে পারে তারই বিদ্যাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় মসজিদে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2টায় অনুষ্ঠিত হবে তার জানাজা। এরপরেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদির মরদেহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরাসরি যুক্ত হতে চাই হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, হিমঘরের সামনে কি এখনো কেউ আছে? এই মুহূর্তে আসলে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন?
তাজনীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির মরদেহ এই হাসপাতালে এসে পৌঁছায় সন্ধ্যা 6:30টায়। এর আগে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় 6টায়। সেখানে একজন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মরদেহ গ্রহণ করেন এবং সেখানে জাতীয় পতাকায় তার মরদেহকে কফিন আবৃত করা হয়। এবং এখানে আনার পর থেকেই কিন্তু মূল সড়কে, যদিও হাসপাতালের মূল ফটকের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ রোগীদেরও অন্য ফটক ব্যবহার করতে বলা হচ্ছে, এবং পুরো হাসপাতালটাই কিন্তু পুরো সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশ, র্যাব সদস্যরা রয়েছেন। পুরো হাসপাতালটি এখন পর্যন্ত কর্ডন করে রাখা হয়েছে। এর মধ্যে শরীফ ওসমান হাদির আত্মীয় স্বজনরা এসেছিলেন, তার জুলাই আন্দোলনের সহযোদ্ধারা এসেছিলেন, তারা দেখা করে গেছেন এবং এখন শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে এই হাসপাতালের হিমঘরে। আগামীকাল দুপুর পর্যন্ত তাকে এখানেই রাখা হবে এবং দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজের জানাজা হবে এবং তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের যে সমাধিসৌধ আছে তার পাশে সমাহিত করার একটি উদ্যোগের কথা আমরা এর মধ্যে জানতে পেরেছি। তবে এই তথ্যটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি, তবে সেটি নিয়ে আলোচনা চলছে। সেই তথ্যটি পাওয়া মাত্র আপনাকে আমরা জানাবো। তবে এখন পর্যন্ত অনেক সমর্থক ভক্তরাই কিন্তু হাসপাতালের বাইরে তারা অপেক্ষা করছেন, স্লোগান দিচ্ছেন। তাদের দাবি, যারা অপরাধী, দোষী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তাজনীন। জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শাকিল। শাহবাগে হাজারো তরুণের শপথ, দৃপ্ত কণ্ঠে উচ্চারণ, শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করার। আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে ছাত্র জনতা জানান, বিপ্লবের বীজ বুনে গেছেন হাদি। ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্তি দিতে সেই বিপ্লব ছড়িয়েছে ঘরে ঘরে। আকাশ ফুঁড়ে উঠেছে হাজারো হাত, শপথের হাত। এই যেন শরীফ ওসমান হাদিরই প্রতিচ্ছবি। সবাই যেন একজন ওসমান হাদি। হাদি বলেছিলেন, সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র নির্মাণ। সেই ইনসাফের ডাক ফের শাহবাগে, হাজার হাদির ডাকে। জুমার নামাজের পর শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হন সবাই। সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতারাও। তাদের অভিযোগ, ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে। দেন ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধের ডাক। জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। শিক্ষার্থী জনতার বিপুল উপস্থিতিতে ফের দাবি ওঠে শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণার। এ সময় সবার কণ্ঠেই একটাই দাবি, হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা। ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, তাদেরকে যারা ইন্ধন দিয়েছে, তাদের প্রত্যেকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। হাদি ভাইয়ের বিচার যতদিন পর্যন্ত না হবে, আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো, রাজপথ থেকে লড়াই করবো ইনশাল্লাহ। আগুনের মতো জ্বলে ওঠা জনতা নামাজ আদায় করেন বিক্ষোভস্থলেই। জুমার নামাজের পর হয় ওসমান হাদির গায়েবানা জানাজা। মোনাজাতে চোখের জলে যেন নেভে না সেই আগুন। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হাদি হত্যার বিচারের দাবিতে তখনও ঠায় দাঁড়িয়ে হাজারো জনতা। একই কথা সবার, হাদি ও জুলাই হত্যাকাণ্ডের হোতাদের ফিরিয়ে দিতে হবে ভারতকে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সালের কাছে যেতে চাই। ফয়সাল, শাহবাগে আমরা সন্ধ্যা থেকে যে জনসমাগম দেখছিলাম, এখন কি অবস্থা সেখানে? তাজনীন, আপনি জানেন যে আজকে সারাদিনই শাহবাগ চত্বর বেশ উত্তপ্ত। হাজার হাজার মানুষের জমায়েত এখানে হয়েছে। তাদের প্রত্যেকেরই দাবি হলো শরীফ ওসমান হাদির হত্যাকারী যারা রয়েছেন তাদেরকে দ্রুত খুঁজে বের করে তাদের যাতে বিচারের আওতায়, বিচারের মুখোমুখি করানো হয়, সেই দাবিতেই মূলত গতকালকে রাত থেকে, অর্থাৎ
শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ আসার পর থেকেই কিন্তু এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, যেটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছিলাম সে বিশাল জমায়েত। তবে সন্ধ্যার পরপরই কিন্তু যেহেতু পুরো এই জনসমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন ডাকসুর নেতৃবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা, তবে সে জায়গা থেকে তারা আন্দোলন প্রত্যাহার করার পরও কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু বিক্ষুব্ধ একটি অংশ যারা এখনও পর্যন্ত এই শাহবাগ চত্বরের যে জুলাই মিনারটি রয়েছে তার ঠিক পাদদেশে তারা অবস্থান করে এখনও পর্যন্ত তারা হাদির পক্ষে হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বিষয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির যে লড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদির যে লড়াই, সেই লড়াইয়ের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে হাদির যে চেতনা, হাদির যে আন্দোলন সংগ্রাম সেটিকে কিভাবে তারা সামনে নিয়ে যাবেন সে বিষয়ে তারা এখান থেকে তারা আওয়াজ তুলছেন এবং সেই সাথে সাথে তারা কিন্তু সরকারের বেশ কঠোর সমালোচনা করছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি, এই যে বিপ্লবীদেরকে বা এই 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলনের যে সামনের সারির নেতারা রয়েছেন তাদের যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার, সেই ব্যর্থতার জন্যই কিন্তু সরকারকে বেশ সরকার তীব্র সমালোচনা করছেন। সে জায়গায় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন এবং তারা এখান থেকে তাদের যে শেষ কথা সেটি হচ্ছে শরীফ ওসমান হাদির যে হত্যাকারীরা রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসা না হয়, অর্থাৎ তাদেরকে ধরে যদি বাইরেতে তারা যারা দেশ ছেড়ে পালিয়েছেন তাদেরকে দ্রুত যাতে দেশে ফিরিয়ে এনে তাদের বিচার নিশ্চিত করা হয়, সেই দাবিতেই মূলত তারা এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং তারা বলছেন এই আসামিদেরকে ধরা না হওয়া পর্যন্ত, বিচার করা না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। তাজনীন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ফয়সাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে আজও বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে বিক্ষোভ করে ছাত্র জনতা। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে, ক্ষোভের আগুন ছড়িয়েছে সবখানে, প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত শহর থেকে গ্রাম। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেয় এনসিপি নেতাকর্মীরা। হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। জুমার নামাজের পর চান্দনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জড়ো হয় ছাত্র জনতা ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। এছাড়া টঙ্গী ও শ্রীপুরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আসিফ নজরুল, আমাদের জাহাঙ্গীর আলম কিভাবে তাদের চেয়ার বহাল থাকে, যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি, তাদেরকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা কার্যকর করে, এটা আমাদের দাবি। হাদি হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দুপুরে নামাজের পর ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ওসমান হাদির গায়েবানা জানাজা হয়। এরপর মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা, বন্ধ হয়ে যায় যান চলাচল। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ঢাকা বরিশাল মহাসড়কেও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। জুমার নামাজের পর মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রতিবাদ সমাবেশে হাদির হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে আলটিমেটাম দেন বক্তারা। হাদি হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে। জুমার নামাজের পর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধরা। হাদির মতো একজন মানুষকে, একজন বিপ্লবী ভাইকে হত্যা করার পরেও যে তারা আসামিগুলাকে পাকড়াও করতে পারে না এখন পর্যন্ত, এটা যে আমাদের রাষ্ট্র প্রপারলি রান করতেছে না, এটার অন্যতম উদাহরণ হলো এটা। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন পরিবেশ সৃষ্টি হবে না। হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার দাবিতে রাজশাহীতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে নগরীর সাহেববাজার বড় মসজিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে দুটি মিছিল বের হয়। পরে 0 পয়েন্টে সমাবেশে অবিলম্বে হাদি হত্যার বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে হাদির মরদেহ বহনকারী প্রতীকী কফিন নিয়ে জুলাই ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সময় নগরের জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে খেলাফতে মজলিস ও শিবিরের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ভারতীয় আধিপত্য বন্ধের দাবি তাদের। তাদেরকে শেল্টার দিয়েছো, সুযোগ পেয়ে তারা আমাদেরকে গুলি করছে, তারা আমাদেরকে হত্যা করবে। যারা আওয়ামী
জাতিকে হামলা থেকে মামলা থেকে বাঁচিয়েছে, তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। জামালপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এ সময় আটকা পড়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস। হাদির হত্যাকারীদের বিচারের পাশাপাশি উপদেষ্টাদের পদত্যাগে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা। রংপুরে হাদি হত্যার প্রতিবাদে নগরীতে সর্বদলীয় প্রতিরোধে যাত্রা ও শোক র্যালি হয়েছে। নওগাঁয় ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চের ব্যানারে হয়েছে প্রতীকী কফিন মিছিল। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে ব্রিফ করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। বাড়িতে চট্টগ্রামে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহীতে ডেইলি স্টার প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। আমি নিউজের সম্পাদক নুরুল কবিরের কথা আগেই বলেছি। আমরা এই ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে এই পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল প্রতিবাদ করেছে এবং হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা জাতীয় সংসদ নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করছি। শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতাতে আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এইটা একটা করতে পারবো না আছে দিও। সরাসরি যুক্ত হয়েছিলাম গুলশানে। অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামো ক্ষতির পাশাপাশি পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনা ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জানান, এমন আচরণ স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। প্রথম আলো কর্তৃপক্ষ বলেছেন, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা। কাল থেকেই আবারও পত্রিকা ছাপানোর কথা জানান তারা। সবটুকু পুড়ে ছাই, তবুও জ্বলজ্বলে গণমাধ্যমটির নাম। বৃহস্পতিবার রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন। ডেইলি স্টারের ৩য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2জন ফায়ার ফাইটার। ভাঙচুরের প্রতিবাদ জানায় প্রথম আলোর গণমাধ্যম কর্মীরা। দাবি করেন, গণমাধ্যম আর বাক স্বাধীনতার জন্য এটি একটি কালো দিন। আরও বলেন, আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করতে আর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন হামলা। খুব সুস্পষ্ট হয়ে বলতে চাই যে এটি কালো দিন সংবাদ মাধ্যমের জন্য, বাক স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আমাদের বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে যে আগামী নির্বাচনকে পথভ্রষ্ট করার জন্য এবং বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এটাকে নেতিবাচক করে তোলার জন্য, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে।
সংশ্লিষ্টদের পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে বিশিষ্টজনরাও। সেখানে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক সেলিম খান। মব সৃষ্টি করে এমন ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন, পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না। বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানে এমন ভাঙচুর স্বাধীন গণমাধ্যমের উপর হামলা শামিল। নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলেন, ভাঙচুরে বিক্ষুব্ধদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। হামলা ভাঙচুরের কারণে শুক্রবার প্রকাশনা বন্ধ রাখে পত্রিকা দুটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির মৃত্যুর খবরে ভাঙচুর ও সহিংসতার ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নেতাদের শঙ্কা, আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিষ্ক্রিয়তা অব্যাহত থাকলে আগামীতে এমন হামলা আরও হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সরকারের নমনীয়তায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে দেশকে অস্থিতিশীল করতে চায় একটি মহল। বৃহস্পতিবার সিঙ্গাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় শোকাহত দেশ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এই কাণ্ডারিকে খুনের প্রভাব সামলাতে রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে শনিবার রাষ্ট্রীয় শোক ও সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে। সেই আহ্বানের ঘণ্টাখানেকের মধ্যেই দৈনিক প্রথম আলো ভবনে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধরা। সে সময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ছিল চোখে পড়ার মতো। সেখান থেকে আবার ডেইলি স্টার ভবন, সেখানেও চলে হামলা, অগ্নিকাণ্ড, লুটপাট। তারপর ধানমন্ডির ছায়ানট ভবনেও আগুন, হামলা, লুটতরাজ। এসব ঘটনায় সাধারণ মানুষের মতো চিন্তিত রাজনীতিকরাও বলছেন, হাদির মৃত্যুর সাথে এসব হামলার সম্পর্ক থাকতে পারে না। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনটা বানচাল করার জন্য পরিকল্পনা করছে, নানা দিক থেকে আমরা শুনছি, এবং এটা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে। সরকারকে এই জায়গায় কঠোর হতে হবে। বাজে বার্তা যাচ্ছে দেশের মানুষের কাছে যে আমরা, তার বোঝা যাচ্ছে কোনো একটা মহল গোটা পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে চায়, তারা একটা সংঘাত, সংঘর্ষ, অস্থিতিশীল জায়গায় নিয়ে যেতে চায়। তার এই মর্মান্তিক হত্যাকাণ্ডে কোনো সম্পর্ক আছে এটা মনে করি না, কিন্তু এটাকে ছুতা হিসাবে, সুযোগ হিসাবে, অজুহাত হিসাবে এটাকে বাস্তবে তো হলো ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু সামগ্রিকভাবে হাদিরকে নিয়ে যে আমাদের শোক, সেই শোক থেকে আমাদের সমগ্র আলোচনাটাই এবং অ্যাটেনশনটাই অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছে। এরা মূলত আমাদের জুলাই গণ অভ্যুত্থানটাকে ব্যর্থ করতে চায় এবং এরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। শুক্রবারের রাতের ঘটনায় প্রশাসন তথা আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। বিশেষজ্ঞরাও বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে অনেক কিছু হতে পারে, যা ব্যাহত করতে পারে আসন্ন নির্বাচনকেও। অসংখ্য মানুষ একটা জায়গায় অংশ নেয়, কিন্তু ইনস্টিগেট করতে আসলে বেশি মানুষ লাগে না। সেই 5-10 জন যারা এই যে উত্তেজিত এবং একই সাথে ক্ষুব্ধ জনতাকে মিসগাইড করেন, তাদের পরিচয়টা আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর পেছনে আসলে কারা রয়েছে। হাদির ঘটনার আগে কিন্তু বেশ কিছু রাজনৈতিক অরাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং চরম মাপের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, অর্গানাইজড ক্রিমিনালিটি তৈরি হয়েছে। তাহলে এইগুলোর ধারাবাহিকতাই কিন্তু ছিল এক সেন্সে হাদি। সরকারকে কোথাও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবে না এনে যখন এই ধরনের নৈরাজ্য করছে,
তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এই ধরনের ঘটনা আরও খুব নিকট ভবিষ্যতে নির্বাচন কেন্দ্রিক ঘটতে পারে। বলছেন, দেশি বিদেশি নানা চক্রের কর্মকাণ্ড নিয়ে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো আরও সক্রিয় ও আন্তরিক না হলে বিপদ বাড়তে পারে আরও। সক্ষমতা প্রমাণের জন্য কি প্রয়োজন সেই বিষয়ে নানান যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করতে পারে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এই তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, খালেদা জিয়া এখন চিকিৎসায় আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন। তাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। ডাক্তার জাহিদ আশা করেন এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। আমি দুইটি শব্দ উচ্চারণ করেছি, একটি বলেছি আলহামদুলিল্লাহ, দ্বিতীয়টি বলেছি যে গতকালকে আপনাদেরকে বলেছি সেই তুলনায় উনি আজকে ওনার শরীরের উপর একটা প্রসিডিউর করা হয়েছে, সেটি উনি অত্যন্ত সফলভাবে উনি গ্রহণ করতে পেরেছেন এবং উনি এখন এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে, অর্থাৎ ওনার অবস্থা অবনতি ঘটে নাই। দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, দেশে ফেরার পর বিমানবন্দর তারেক রহমানের যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বিকেলে গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, ৩০০ ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই স্থান নির্ধারণ করা হয়েছে। সালাউদ্দিন বলেন, ওসমান হাদিকে হত্যার ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। তবে কারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তাদের জনগণ চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। এরকম একটি হত্যাকাণ্ড বাংলাদেশের পুরো অনুভূতিতে নাড়া দিয়েছে। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন পিছানোর বা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র আছে তারই অংশ হিসেবে এটা সংগঠিত হয়েছে। এরকম কিছু ঘটনা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। সুদানের আবেইতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশের সেনাবাহিনীর ৬ বীর সদস্যের মরদেহ ঢাকায় আসছে কাল শনিবার। লাল সবুজের পতাকায় মোড়ানো ৬ কফিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সকাল ১১টা ১৫ মিনিটে। দেশে ফেরার পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর সন্তানদের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় উগান্ডার এন্টেব বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে মরদেহবাহী বিমান। এই ঘটনায় আহত আরও ৯ জন শান্তিরক্ষী বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা শঙ্কামুক্ত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিজ গ্রাম ঝালকাঠির নলসিটিতে। গতরাত থেকেই শহীদ ওসমান হাদির শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করছেন অসংখ্য মানুষ। সবার একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। একই সাথে হাদির মরদেহ শেষবারের জন্য নলসিটিতে নেয়ার দাবি গ্রামবাসীর। যত গুল্লি খাইয়ে যত কষ্ট না পাইছি, আমার হাদি মরণে আমি এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট শরীফ ওসমান হাদি। শিক্ষক বাবার সন্তান ওসমান হাদি ছোটবেলা থেকে ছিলেন প্রতিবাদী। জুলাই বিপ্লবের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হয়ে ওঠেন প্রতিবাদের কণ্ঠস্বর, অনেক তরুণের রাজনীতির অনুপ্রেরণা। সব কিছু মিলিয়ে সবসময় মনে হয়েছে, সেটা জেলা পর্যায়ে কি ঢাকা, সব জায়গায় মনে হয়েছে ওর মধ্যে যে বক্তৃতা, তুমুল বিপ্লবী একটা মন আছে ওর মধ্যে। ও সবসময় একটা রেভলিউশন করতে চাই। ওর আব্বাও ভালো মানুষ ছিল, ওরা সবাই ভালো। ওর বড় ভাই প্রিন্সিপাল, ওর মেজো ভাই ওমার তো ওর সাথী ছিল। তার পরামর্শে তাকে আইডল মেনে রাজপথে আসা। গুলিবিদ্ধ হওয়ার পর দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রার্থনা ছিল সবার মাঝে ফিরে আসুক হাদি, থেমে না যাক প্রতিবাদী এই কণ্ঠ। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বিপ্লবী ওসমান হাদি। মৃত্যুর খবরের পরপরই শোকাহত মানুষের ঢল নামে তার গ্রামের বাড়িতে।
শরীফ হাদি যে বক্তব্যগুলো দিয়ে গিয়েছে এটা আমাদের দেশের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মেসেজ। আমাদের কথা হচ্ছে জুলাই বিপ্লবে যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে যেন আর হামলা হত্যা না করতে পারে, সেজন্য সরকারের কাছে বিনীত অনুরোধ। এক হাদিরে যদি মৃত্যু করে যদি বোঝে স্বৈরাচাররা যে ভালো হয়েছে, না, এটা ভুল। হাদির মরদেহ বুঝে নিতে দুপুরে গ্রামের বাড়িতে থাকা বোন আর ভগ্নিপতি রওনা হন ঢাকার উদ্দেশ্যে। গ্রামবাসীর দাবি একটিবারের জন্য হলেও ওসমান হাদির মরদেহ নেওয়া হোক নলছিটিতে। গণমানুষের দাবি হাদি ভাইয়ের জানাজা আমাদের ঐতিহ্যবাহী চায়না মাঠে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। জুমার নামাজের পর প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা। বিক্ষোভ সমাবেশ থেকে হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। ওর কোনো অপরাধ ছিল না, ওকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। কাউসার হোসেন, যমুনা নিউজ, ঝালকাঠি। তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা রাত 8:13 আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান সন্ধ্যা 7টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ওসমান হাদির হত্যা টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহেদুর রহমান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তারেক রহমান সহ যারা ঝুঁকিতে আছেন তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন ডাক্তার জাহেদ। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দেওয়ার বিষয়ে ডাক্তার জাহেদ বলেন, পত্রিকাগুলোর বিরুদ্ধে সমালোচনা থাকলে অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত। বলিভিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সান্তা ক্রুজ অঞ্চলের কমপক্ষে 600টি পরিবার। শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয়। ড্রোন ফুটেজে দেখা গেছে এল টর্নো শহরের পুরো বাড়িঘর প্রায় সম্পূর্ণরূপে কাদা ও ধ্বংসাবশেষের স্তরের নিচে চাপা পড়ে আছে। রাস্তার চারপাশে কাঠ ও ডালপালার উঁচু স্তব জমেছে। বন্যায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে নৌকা এবং হেলিকপ্টার ব্যবহার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দুর্গম এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এখনও নিখোঁজ রয়েছে 25 জন বাসিন্দা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।